নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি নতুন গল্প নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। গল্পের নাম প্রথম পুরস্কার। গল্পের লেখক শিবরাম চক্রবর্তী। জীবনে সেই যা আমার পুরস্কার লাভ, সেই প্রথম আর সেই শেষ। কিন্তু এরকমটা যেন তোমাদের কারো কক্ষনো না ঘটে। ক্লাস 10-এ প্রমোশন পেয়েই মামাকে গিয়ে জানালাম। 10-এ উঠেছিস? বলিস কি রে? মামা তো হতবাক। 10-এ উঠলি? বাহ! এখনই বা? কি মামা, আসছে বছর এন্টেশন পরীক্ষা দেবো, তা জানো না? বলিস কি রে, আমাদের বংশে তো কেউ কখনো এন্টেশনের চৌকাঠ মারেনি, 7 জন্মেও না, 7 পুরুষেও না। 7 পুরুষের খবর জানি না, তবে 3 পুরুষের জানি। আমার মামা বাংলা পাঠশালায় পড়ুয়া, ছাত্রবৃত্তি পাস। তারপর তিনি আর এগোননি, নিজের ব্যবসা নিয়েই রয়েছেন। আর আমার দাদামশাই ছিলেন টোলের পণ্ডিত। ইংরেজির ধার ধারতেন না, সংস্কৃত নিয়েই থাকতেন। তার টোল ছিল, তার ধাক্কায় টোলে পড়তে পড়তে আমি টাল সামলেছিলাম। আর আমার বাবার আমলে এন্টেশনের পাঠই ছিল না, তিনি জানতেন কেবল ফার্সি। মৌলভীদের মন্তব্য পড়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলার লেখা একটি কি ফার্সি চিঠি পড়ে কনক সাহেবের কাছ থেকে একটা সোনার ঘড়ি নাকি বকশিস পেয়েছিলেন এককালে। সেই সনাতন বংশের প্রথম ABCD নিয়ে এলাম আমি। কেবল নিয়ে আসা নয়, এন্টেশন পাস করে সেই ABCDদের ছেড়াদ্দ করে ছাড়ব। BL লে থেকে শুরু করে কতদূর যখন টেনে হিচড়ে নিজেকে আনতে পেরেছি, এখন বাকিটুকিও কোনো রকমে ঠেলে ঠুলে উতরে যেতে পারবো আশা করি। মেজো মামার আনন্দ ধরে না। কি পুরস্কার চাস বল? কি দেব? দাও। আমি তো লাফিয়ে উঠি। এ সোনার ঘড়িটা নে, বলে মামা জেব থেকে চেন লাগানো ঘড়িটা বার করলেন। দেখছিস, মেকেবে সোনার ঘড়ি, 500 টাকা দাম। আমার ঠাকুরদাকে দিয়েছিল এক সাহেব, বেঞ্চামিন সাহেব। ভেবেছিলাম তুই এন্টেশন এক্সামিন পাস করার পর বেঞ্জামিনের ঘড়িটা তোকে দেব। তা আগেই নে, তুই ক্লাস 10-এ তো উঠেছিস। যা 52 তাই 53। ঘড়ি নে, কী করবো মামা? ধুয়ে ধুয়ে খাবো, আমি বললাম। ঘড়ি তোমার থাক, তাহলে কি চাস তুই? মামা বলল। টাকা দাও বরং আমায়, ওই ঘড়ির দামের টাকাটা দিয়ে দাও। 500 টাকা? 500 টাকা নিয়ে তুই কী করবি রে? খাবো। খাবো? 500 টাকায় কি খাবি? এমন কি খাবার আছে? মামা বলল। কেন? রসগোল্লা, সন্দেশ, জিবে গজা, জিলিপি, চানাচুর, চকলেট, চিনেবাদাম। 500 টাকার চিনেবাদাম? তা খেলে আর বাঁচতে হবে না। আর যদি বাঁচিস, তোর চেহারা চীনাদের মতো হয়ে যাবে, কিংবা একটা বাদামও হয়ে যেতে পারিস। তাহলে রেখে দেবো। রাখবি কোথায়? তোর কি বাক্স পেটারা আছে? টাকা রাখতে হয় সিন্ধুকে। কেন? আমার পকেটে রাখবো। সিন্ধুকে আমি বিন্দু জ্ঞান করি, বিন্দুমাত্র আমল দিই না। আমার এই বুক প্যাকেটই যথেষ্ট। পকেটে পকেটে টাকা নিয়ে তুই ঘুরে বেড়াবি এখানে যেখানে? বেড়াবোই তো, দেখিয়ে বেড়াবো সবাইকে। বারে, বন্ধুদের দেখাতে হবে না? তা না হলে আবার কিসের টাকা? তবেই হয়েছে। চারদিকে যা পিকপকেট, কলকাতায় কি পা বাড়াবার জোর রয়েছে কোথাও? পকেট মাররাই টাকাটা তোর মেরে দেবে, মামা বলল। তা আর মারতে হবে না। আমার পকেট থেকে যে হাত দেবে এমন মানুষ এখনো জন্মায়নি। চারধারেই তো ঠক জোচ্চোর, ঠক বাজতে গা উজড় হয়ে এই কলকাতায়। দিয়েই দেখো না মামা আমায়। নে তাহলে। আয়রন সেফ খুলে 5খানা 100 টাকার নোট আমার হাতে তুলে দেন। দেখিস যেন বেহাত না হয় কক্ষনো। আমার টাকা আর হাত সাফাই করতে হয় না কাউকে। এত বড় ম্যাজিশিয়ান এদেশে নেই। টাকা পকেটে নিয়ে ঘুরবি বলছিস? বাড়ি ফিরে রোজ রোজ দেখাবি আমায় কিন্তু। 5খানা নোট গুনে দেখব আমি। দেখাবো দেখাবো বলে আমি বেরিয়ে পড়লাম বন্ধুদের দেখাবার জন্য। তাদের কারো 5 টাকার বেশি মুরত নেই। 500 টাকা কেমন তাদের তাক লেগে যায় সেটা দেখতে হবে। পাড়ার হুদ্দা পার হয়ে একটা পার্কের পাশ দিয়ে যাচ্ছি, এমন সময় এক ভদ্রলোক ডাকলেন, খোকা, তোমার আদ্যির পাঞ্জাবির ভেতর থেকে দেখা যাচ্ছে যে সব। অ্যাঁ? চমকে গিয়ে থমকে দাঁড়ায়। নোটগুলো সব দেখা যাচ্ছে যে। আমার ঘাড়ে হাত রেখে তিনি বললেন, অমন করে টাকা রাখতে নেই ভাই। পকেট মারে নজরে পড়লে আর রক্ষে নয় কো। মানি ব্যাগের মধ্যে রাখবে টাকা।
ঘাড়কে হস্তচ্যুত করে আমি হটে যাই। কিনবো ব্যাগ, জানিয়ে দিই সংক্ষেপে। নোটের নাম্বারগুলো তোমার টোকা আছে তো সব? তিনি শোধালেন। নোটের নাম্বার? অবাক হয়ে আমি। সে আবার কি? হ্যাঁ, নোটের কোণার দিকে নম্বর থাকে, বড় বড় নোটের নম্বর টুকে রাখতে হয় আলাদা কাগজে। ধরো, বলা তো যায় না টাকাটা তোমার খোয়া গেল, তখন তুমি থানায় গিয়ে পুলিশকে জানাতে পারবে নোটের নম্বর দিয়ে। পুলিশ তখন খবরটা জানিয়ে দেবে সবাইকে। কেউ এই নম্বরের নোট বাজারে চালাতে গেলে ধরা পড়ে যাবে হাতে নাতে। টাকাটা তোমার উদ্ধার হয়ে যাবে তখন। লোকটা ভালো কথা বলছে আমার মনে হলো, কিন্তু আমার কাছে এখন কাগজ কলম নেই। এই নাও কাগজ কলম, আমি দিচ্ছি, লোকটা বললেন। বলে তিনি তার ডায়েরি বইয়ের থেকে একটা পাতা ছিঁড়ে দিলেন। এই নাও আমার কলম, নোটগুলো আমার হাতে দাও। আমি নম্বর বলে যাই, তুমি টুকে টুকে যাও। বললেই টাকাগুলো ওর হাতে আমি তুলে দিলাম, আমি কি না? তেমন বোকা আমি নই। আমি ওর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে, অতটা যেন সুবিধের লোকটা নয়। আচ্ছা আচ্ছা, তুমি নাম্বারগুলো বলো, আমি টুকে দিচ্ছি না হয়, লোকটি বলল। আমি বলে গেলাম নম্বরগুলো, তিনি টুকলেন। এইবার আমার এই মানি ব্যাগটা তুমি রাখো, লোকটি বলল। ব্যাগের মধ্যে টাকা কড়ি কিচ্ছু নেই, খালি ব্যাগ। ব্যাগটা আমি তোমায় উপহার দিলাম, এর ভিতরে তোমার নোটগুলি সাজিয়ে রেখো। তা না হলে কারো নজর পড়বে না। আপনার ব্যাগ আমি নিতে যাবো কেন? আমি আপত্তি করি। আমার ব্যাগ আমি কিনবো, আমার কি টাকা নাই? আহা, রাগ করছে কেন? আমি কি তাই বলছি? আমার যে তোমার এখন অনেক টাকা, আমি কি তোমাকে একেবারে দিয়ে দিচ্ছি ব্যাগটা? জন্মের মতো তো নিতে বলছি না। ব্যাগ কেনার পর আমাকে তুমি ব্যাগটা ফিরিয়ে দিও না হয়। ব্যাগের মধ্যে আমার নামের কার্ড রয়েছে, নরহরি সামন্ত, বৈঠকখানা রোড। ওই ঠিকানায় গিয়ে তুমি দিয়ে এসো একদিন আমাকে। তবুও আমার দোনা মোনা যায় না। এই দেখো, একটা পুলিশ লোক আসছে। ছেলে পিলের হাতে টাকা থাকা ওরা ভারী অপছন্দ করে, ভীষণ সন্দেহর চোখে দেখে। ভাবে তুমি হয়তো বাড়ি ক্যাশ ভেঙে পালিয়েছো, পাকড়ে ধরে নিয়ে যাবে থানায়। নাও, চট করে পুরো ফেলো টাকাটা। পুলিশ দেখে ব্যগ্র হয়ে টাকাগুলো ব্যাগস্থ করি আমি। তারপরে যেন কি ঘটে গেল। ওখান থেকে লোকটা বলে চিৎকার করতে লাগলো, মানি ব্যাগ, আমার মানি ব্যাগ কোথায় গেল, আমার মানি ব্যাগ? লোকটা চেঁচিয়ে উঠলো হঠাৎ। অনেক টাকা ছিল যে আমার ব্যাগে, কে পকেট মারলো আমার? পুলিশ ইন্সপেক্টর থমকে দাঁড়ালেন আমার কাছে এসে। কি হয়েছে মশাই, কি হয়েছে? আমার মানি ব্যাগ পকেট থেকে কে তুলে নিয়ে এসে দেখুন। আর্তনাতে ফেটে পড়ল লোকটি। 500 টাকা ছিল আমার তাতে, সব খোয়া গেল আমার। ইন্সপেক্টর খপ করে চেপে ধরলেন আমার। ওই ব্যাগে কি আপনার? দেখুন তো। হ্যাঁ হ্যাঁ, ওই তো ব্যাগ, দেখুন দেখুন ওর ভেতরে নোটগুলো আছে কিনা সব দেখুন। 100 টাকার 5খানা নোট। ওই নম্বর পকেটে কাগজখানা বার করে নম্বরগুলি তিনি আউড়ে গেলেন। আর আমার কার্ডেরও নাম রয়েছে ব্যাগের ভিতর, নরহরি সামন্ত, বৈঠকখানা রোড। হ্যাঁ রয়েছে, সবই মিলে যাচ্ছে। এই নিন আপনার মানি ব্যাগ। আমি ছেলেটাকে অ্যারেস্ট করছি, এবার থানায় চলুন আমার সঙ্গে, আপনার অভিযোগ দায়ের করব। আমার অভিযোগ? আমার কিসের অভিযোগ? পেয়ে তো গেলাম, তাছাড়া অভিযোগ করবার আমি কে? আমি কি বিচার করবার মালিক? মানুষ কি মানুষের বিচার করতে পারে? এ সংসারে অপরাধী কেউ অপরাধী নয়। কেউ নিজের বুক হাত দিয়ে বলতে পারে সে কথা? আপনি কি বলছেন মশাই? ইন্সপেক্টর তো বাপ। ঠিকই বলছি, ছেলেরা সব দেবতুল্য, কেউ তাদের খারাপ হয়ে জন্মায় না। সঙ্গদোষে, শিক্ষার ত্রুটিতে খারাপ হয়ে যায়। এই জন্য দায়ী সমাজ, সংসার, পরিবেশ। রাষ্ট্রর দায়ী এই অপরাধের জন্য। এ নয়, দায়ী হচ্ছে ওর বাবা, কাকা, পিসে, মেসো, মামা। এই আমার অভিমত। কিন্তু আইন মাফিক বলতে যান ইন্সপেক্টর সাহেব। আমি যদি ছেলেটাকে ছেড়ে দিই, সেখানে যদি ছেড়ে না দিই, যদি জেল নিয়ে যায়, সেখানেও ওস্তাদ বদমায়েশের পাল্লায় পড়ে তখন শিক্ষা লাভ করে পাক্কা চোর হয়ে বেরোবে জেল থেকে। তখন পকেটমার থেকে চোর হবে, চোর থেকে ডাকাত, ডাকাত থেকে খুনি হবে, তারপর খুনের থেকে ফাঁসি, তার থেকে ফাঁসি হবে, তাছাড়া আর কিছুই হবে না। আমি ছেলেটাকে ফাঁসি দিতে চাই না, আপনি দয়া করে ওকে ছেড়ে দিন। বলে তিনি আমার মার্জনা করে যান। আমি ইন্সপেক্টরের মার্জনা লাভ করি। তখন ছেলেটা মনে মনে ভাবে,